তোমার ওয়ার্ডের দিকে যদি একটু বলি, কি ধরনের কাজকর্ম করছো বা কি ধরনের কাজকর্ম এখনো করা বাকি আছে যেগুলো আগামী দিন করবে, কি ধরনের উন্নয়ন চলছে তোমার ওয়ার্ডে? আমার ওয়ার্ডে মূলত হচ্ছে যে কাজের ক্ষেত্রে একটা স্বীকার করে নেওয়া ভালো যে কিছুটা গ্যাপ হয়ে গেছিল, যে কারণে অনেক জমা কাজ আমার ঘাড়ে চেপেছে। সেটা রাস্তা সারাই করা হোক, কাঁচা রাস্তাকে পিচ করা হোক, নর্দমাগুলোর কাদা তুলে পরিষ্কার করা হোক, বা আলো যেখানে দরকার সেখানে আলো দেওয়া হোক, এগুলোতে কিছু গ্যাপ ছিল এবং মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। সেই জন্য আমরা পাড়া ধরে ধরে রাস্তা পিচ করেছি, নতুন করে রাস্তা তৈরি করেছি। যেমন রতনবাবু রোড আমরা সুন্দর করে তৈরি করেছি এবং হঠাৎই একটা গঙ্গায় ভাঙন এলো, প্রায় 14টা পরিবার তাদের বাড়ি গঙ্গায় ফাটলে ক্ষতিগ্রস্ত হলো নিদারুণভাবে। বসবাস তারা করতে পারলো না, তাদেরকে স্কুল বাড়িতে স্থানান্তরকরণ করতে হলো এবং সেখানে একটা সুইলিশ গেট বসাতে হলো। কেন কি জল জমে যাচ্ছিল। গ্রিন বেঞ্চ আমাদের যে নিকাশি মেন নালা, সেটা গঙ্গায় ফেলা জল বন্ধ করার জন্য বন্ধ করে দিল কোর্টের অর্ডারে। তখন আমাদের একটা সুইলিশ গেট নতুন করে তৈরি করতে হলো, থ্যাঙ্কস টু অনারেবল মেয়র, যে উনি টাকা স্যাংশন করেছিলেন এবং আমরা সেই সুইলিশ গেটটা চালু করে জমা জলের হাত থেকে মুক্ত হতে পেরেছি। এছাড়াও আমরা কাশীপুর রোড করেছি, সচ্চাশিপাড়া রোড করেছি। আমরা যে পালবাগান যাকে বলে দাঁতনিয়া পাড়া, তার কাঁচা রাস্তা ছিল, আমরা পাকা করেছি। 96 আমরা নতুন করে রাস্তা তৈরি করেছি এবং আইপি সিমেন্টের রাস্তাও অনেকটা হয়েছে। 99 করেছি, 22 নম্বর করেছি, 24 নম্বর খগেন চ্যাটার্জিতে করেছি। কিন্তু এখনও আমাদের অনেকগুলো কাজ বাকি আছে। যেমন কাশীশ্বর চ্যাটার্জি লেন খুঁড়ে নতুন করে করতে হবে, সচ্চাশিপাড়া লেন খুঁড়ে করতে হবে। আর একটা বড় কাজ করেছি আমরা সিআইটি আবাসনের ভেতরে, ওটা মাননীয় পৌরমন্ত্রী ববি হাকিমকে ধরে আমরা প্রায় 1.25 কোটি টাকা স্যাংশন করিয়ে গোটা আবাসনটার চারপাশ রাস্তা, নিকাশি নালা, আলো, পার্ক, মাঠ আমরা তৈরি করে দিয়েছি। এগুলোই আমার সাফল্য। এই কাজগুলো আমি করেছি নিজের হাতে। আর একটা করেছি, একদম এন্টায়ার কাশীপুর রোডের যত ঢাকা দেয়া নর্দমা ছিল, দীর্ঘকাল ডিসিল্টিং হয়নি, জমা কাদা তোলা হয়নি, সেগুলোকে ওই জেট মেশিন এনে পাইপ ঢুকিয়ে ডিসিল্টিং করে সেই নর্দমাগুলো তুলে পরিষ্কার করা হয়েছে। ফলে কি হয়েছে, নিকাশি নালার জলটা এখন আর জমছে না, জমলেও অল্পক্ষণ জমে ওটা বেরিয়ে যাচ্ছে, এই একটা সুবিধে হয়েছে। আর হলো, অনেক জায়গাতে আলো ছিল না, এমএলএ তার ল্যান্ড থেকে বেশ কিছু জায়গায় আলো লাগিয়েছে। আমি আমার যে কাউন্সিলর ফান্ড হয় 25 লক্ষ টাকা, তার থেকে আমি প্রায় 12 লক্ষ টাকা দিয়েছি পুরো এলাকায় আলো লাগানোর জন্য। আর একটা ড্রব্যাক হচ্ছে আমার এলাকার যে 37টা এখানে বস্তি আছে, এই বস্তিতে প্রথম কথা হচ্ছে নোংরা ঠিকমতো জঞ্জালটা অপসারণ হলো কিনা টাইমে, আর রাস্তা যে সিমেন্টের রাস্তা বস্তির ভেতরে যাকে আইপি বলে, সেই রাস্তাটা ঠিক আছে কিনা, আর নর্দমাগুলোকে রেগুলার পরিষ্কার করা হয় কিনা, এইগুলো রেগুলারলি আমাকে করতে হয়। তাছাড়াও এখানে একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র আছে, সেটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। তার চারপাশটাও আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ঠিকমতো ভ্যাট যে দেওয়া আছে চারিদিকে, ভ্যাটের নোংরা জঞ্জাল প্রতিদিন সাফাই হলো কিনা, তারপরে চারপাশে যে আলো ঠিকমতো আছে কিনা। এবং কাশীপুর রোডের দুপাশেই আমরা ছোট ছোট বাগান তৈরি করেছি। ফুটপাত দখল হয়ে গেছে, কিন্তু দখলের মাঝখানেও যেখানে আমরা জায়গা পেয়েছি
সেখানে আমরা ওই ছোট ছোট গাছপালা লাগিয়ে আমরা করেছি। এবং আমার এই সামনেই যেটা ক্ষীরোদ মিত্র পার্ক বলে, এই ক্ষীরোদ মিত্র পার্ক সাজানো হয়েছে, চারপাশে বেড়া দেওয়া হয়েছে, একটা স্লিপস বাচ্চাদের চড়ার জন্য লাগানো হয়েছে, দুটো বাগান করা হয়েছে দুপাশে। এবং আমাদের এখানে আরও একটা পার্ক তৈরি করা ছিল, কিন্তু বাচ্চাদের খেলনা এগুলো সব ভেঙে গিয়েছিল। এমএলএ ল্যাড থেকে সেগুলোকে আবার সুন্দর করে উনি করে দিয়েছেন। এই হলো আমাদের কাজ। আর এই 12টা পরিবার যে সরে গেছে, তাদের আমার বাড়ি প্রকল্প করে নতুন করে পুনর্বাসন তাদের করতে হচ্ছে। আর কিছু জায়গায় আমাদের মাইনরিটি এলাকায় ভূগর্ভস্থ যে নালা, নিকাশির নালা, সেগুলো সব জ্যাম হয়ে নালাটা ভেঙে গিয়েছিল। আমরা নতুন করে সেই নালা তুলে ফেলে দিয়ে, পাইপ ফেলে দিয়ে নতুন করে আবার পাইপ লাগিয়ে মেন যে নিকাশি নালা তার সঙ্গে সংযোগ স্থাপন করেছি 99 কাশীপুর। তো তাতে সুবিধে হয়েছে। আবার 100 নম্বর একটা বস্তি, 100 নম্বর কাশীপুর, সেটাতেও আমরা সিমেন্টের রাস্তা পুরো কমপ্লিট করেছি। কিন্তু 22 নম্বরেও কিছুটা কাজ বাকি আছে। এবং 96-এ যে সিমেন্টের রাস্তা আমরা করেছিলাম, সেখানেও হঠাৎ বৃষ্টি এসে যাওয়ার ফলে খারাপ হয়ে যায় রাস্তাটা ধুয়ে গিয়ে, ওটাকেও আমাদের করতে হবে আবার। আর এখানে 17 পল্লী বলে একটা জায়গা আছে। 17 পল্লীর ভেতরে দীর্ঘকাল মানুষের দাবি ছিল ওপেন ড্রেন বুঝিয়ে ভূগর্ভস্থ নালা করা, সেটা আমরা করে দিয়েছি অনেকটা রাস্তা। এবং তাতে প্রায় 42 লক্ষ টাকা মাননীয় মেয়র কর্পোরেশন থেকে স্যাংশন করেছে, এবং সেটা খুঁড়ে করতে হয়েছে। ফলে সেখানে এখন পিচ রাস্তা তৈরি হচ্ছে। এবং আরেকটা বড় সাফল্য আমাদের, যে 22 নম্বরে খগেন চ্যাটার্জি থেকে কাশীপুর রোড, এখানে রেলের লাইন ছিল। ফলে রাস্তাটা ছিল প্রচণ্ড এবড়ো খেবড়ো এবং খানাখন্দ এবং ইট পাটকেল স্টোন চিপে ভরা। প্রতিদিনই কোনো না কোনো মানুষ জখম হতো। তো ওইটা আমরা রেল লাইন সরিয়ে আমরা পিচ করতে সমর্থ হয়েছি, প্রায় 400 মিটারের মতো রাস্তা। এইটা আমাদের একটা বড় কাজ হয়েছে। দুপাশেই বস্তি, মাঝখান দিয়ে রেলের লাইন ঢুকেছিল। আর আমি যেটা প্রথম কাজ করেছি কাশীপুরে এসে, জল। আমাদের সমস্ত বাড়িতে বাড়িতে, আমি আসার আগে থেকে কাজ শুরু হয়েছিল, সুয়েজ দায়িত্ব পেয়েছিল এখানে। তো ওরা তখন প্রায় 50% বাড়িতে বাড়িতে মিটার লাগিয়েছিল, কিন্তু আরও 50% বাকি ছিল, সেইটা আমি কমপ্লিট করেছি। এবং কাশীপুরে পানীয় জল, ব্যবহারের জলের কোনো অপ্রতুলতা আর নেই। এইটা আমরা খুব ভালো করে করতে পেরেছি। এবং প্রত্যেক বাড়িতে আমরা মিটার লাগিয়েছি, জলের সমস্যা আমরা মিটিয়ে দিয়েছি। বরঞ্চ এখন উল্টো কমপ্লেন আসছে, আমার কাছে লোক আসে, জলের প্রেসারে কলের পাইপ ফেটে যাচ্ছে রেগুলার, জলের প্রেসার কমাতে হবে। মানে এটা আমার হাতে নেই। এখন সেইটা দেখতে হবে যে কী করে এটা সমাধান করা যায়। আরও আমাদের কাঁচা রাস্তা আছে, কিছুটা গোবিন্দ মণ্ডল লেন, এইসব জায়গায় আমাদের ঢুকতে হবে। কিছুটা জায়গায় রেজিং করতে হবে, তুলতে হবে, নেমে গেছে রাস্তা। আর হলো আমাদের এখানে 4টে বড় বড় পুকুর আছে। পুকুরে কি করে বস্তির লোকেরা জঞ্জাল ফেলে দেয়। জঞ্জালটা রাস্তায় না দিয়ে, ভ্যাটে না দিয়ে, গ্রিন বালতি বা নীল বালতিতে না দিয়ে ওরা করে কি, পুকুরে অনেক সময় ফেলে দেয়, পুকুরের ধারে যারা বাস করে। ফলে ওখান থেকে জঞ্জালের স্তূপ তৈরি হয়, মশা উৎপন্ন হয়, এবং সঙ্গে সঙ্গে ডেঙ্গিরও উপদ্রব বেড়ে যায়। তো এই পুকুরগুলোকে যদি আমরা সংস্কার করতে পারি এবং এলাকার মানুষকে যদি সচেতন করতে পারি, তাহলে ডেঙ্গির আক্রমণটাও আমাদের অনেক কমে যাবে, যেটা কাশীপুরে আছে। এইটা আমার ইচ্ছা। আরেকটা হলো যে এখানে কমিউনিটি হল আমি একটা তৈরি করেছি, উদ্বোধন করিনি। আমরা সচেশপাড়া বস্তির মধ্যেই গরিব মানুষের জন্য একটা কমিউনিটি হল তৈরি করেছি, যেখানে প্রায় 300 লোকের আয়োজন, ছোটোখাটো সামাজিক ধর্মীয় অনুষ্ঠান আমরা করতে পারব। এবং আগের থেকে করে দেওয়া উত্তরায়ণ যে কমিউনিটি হল,
সেই কমিউনিটি হল ভগ্নদশা তৈরি হয়েছে। এটা আমাদের মাননীয় সাংসদকে বলে আমি 25 লক্ষ টাকা মানে ওনার কাছ থেকে মঞ্জুর করাতে সমর্থ হয়েছি, এবং খুব শীঘ্রই কর্পোরেশন সেই 25 লক্ষ টাকা দিয়ে ওটাকে নতুন করে নবরূপে ওটাকে ভালো করে সম্প্রসারণ করবে এবং সারাবে। 22 তারিখ একটা ঐতিহাসিক দিন হতে চলেছে, কারণ সবাই জানে যে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। তো এটা নিয়ে তুমি কতটা আশাবাদী বা তোমার বক্তব্য কি এই রাম মন্দিরকে? রাম আমাদের সবার দেবতা, রাম তো আর বিজেপির দেবতা নয়। রাম হচ্ছে ভারতবর্ষের সমস্ত মানুষের দেবতা। রাম কোনো ধর্মের, একটা ধর্মের মানুষের মধ্যে পড়ে না। এখন আমাদের দুর্ভাগ্য, সেই রামচন্দ্রকে একটা বিশেষ রাজনৈতিক দল বলছে আমাদের দেবতা। এখন এটা ভোটের জন্য। এটা ঠিক যে যারা ধর্মপ্রাণ, বিশেষ করে হিন্দি ভাষী, তারা অনেক সময় যে কি হয় যে রামের প্রতি তাদের যে অনুরাগ বা রামের প্রতি তাদের যে শ্রদ্ধা ভক্তি ধর্মীয়ভাবে, সেটা দেখাতে গিয়ে কখনো কখনো তারা ভুল করেন। এখন আমি বলবো না যে কোনো প্রভাব পড়বে না, এটা বলাটা ঠিক হবে না। মানুষকে আমাদের বোঝাতে হবে, বিশেষ করে যারা হিন্দিভাষী আমাদের ভাই বোন আছেন, তাদের আমাদের বোঝাতে হবে যে রাম মানে বিশেষ একটা রাজনৈতিক দলের দেবতা নয়। রাম হচ্ছে আমাদের সবার দেবতা। রামের মতো আদর্শবান পুরুষ, বা আমরা যে বলি রাম রাজত্ব, ন্যায় বিচারের তিনি প্রতীক, সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এইটা মানুষকে সচেতন করার জায়গায় আমাদের যেতে হবে। আর হচ্ছে যে রাম তো আমরা আগে থেকেই আমাদের রাম ঠাকুর আশ্রম আছে। আমাদের যেখানে যেখানে হনুমান মন্দির আছে সেখানে রামেরও ছবি আছে, রামেরও মূর্তি আছে। হনুমানের সঙ্গে রামেরও পুজো হয়ে যায়। তো ফলে নতুন তো এটা কিছু নয় আমাদের কাছে। তো সেই জন্যে দুটো জিনিস আমাদের বোঝাতে হবে, রাম বিশেষ কোনো রাজনৈতিক দলের নয়, আর হচ্ছে যে রামের ভক্তি দেখাতে গিয়ে যাতে আমরা এই বিশেষ একটা রাজনৈতিক দলকে মানে সুবিধে করে না দিই, এইটা আমাদের বোঝাতে হবে মানুষকে পলিটিক্যালি। 2024 আরেকটা যে কারণে স্মরণীয়, আর কয়েক মাসের মধ্যে আসতে চলেছে ভোট। তো এই ভোট যুদ্ধে যদিও 4টে দল অংশগ্রহণ করবে, তার মধ্যে যে দুটো দল প্রধানত লড়বে বলে এখনো মনে হচ্ছে, সেটা হচ্ছে একটা বিজেপি, একটা তৃণমূল। তো কি মনে হয় কোন দলের প্রতি তুমি বেশি আস্থা প্রকাশ করো? না না, অবভিয়াসলি তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে পশ্চিমবাংলায়, এ তো স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রী করেনি। আমি কাউকে তুলনা করছি না। ডক্টর রায় অনেক শিল্প করেছিলেন, এবং জ্যোতিবাবু ল্যান্ডলেস যারা ভূমিহীন কৃষক তাদের জমি টমি দিয়েছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক ভুলও হয়েছিল তাদের। তো বর্তমান মুখ্যমন্ত্রী একেবারে সমাজের নিচুতলার মধ্যে যারা নিচুতলায় পড়ে, একেবারে প্রান্তিক মানুষ, জঙ্গলমহল, শিডিউল ট্রাইব, সুন্দরবন, দ্বীপের মানুষ, এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের বসবাসকারী মাইনরিটি যে আমাদের মুসলমান ভাই বোনেরা, তাদের জন্য উনি যেভাবে প্রকল্পগুলো সাজিয়েছেন, যেভাবে তাদের কাছে ব্যাংকের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা পৌঁছে যাচ্ছে, তো তাদের মধ্যে তো আর জাগরণ ঘটছে। তারা লেখাপড়া শিখছে, সমাজে সব কাজে এগিয়ে আসতে পারছে। তো এটাই তো একটা নতুন করে জাগরণ তৈরি হয়েছে। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে অন্য দলের দিকে যাবে কেন? যে বিজেপি আমাদের টাকা বন্ধ করে রাখছে, বিশেষ করে যারা 100 দিনের কাজ করে। 100 দিনের কাজ কারা করে? যার কোনো চাকরি নেই, বাকরি নেই, যার কোনো বয়স নেই, একদম গরিব মানুষ। তো সেই মানুষদের টাকা বিজেপি আটকে রেখেছে। কাজ করানোর পরে বলছে টাকা দেবো না। সেই বিজেপিকে কেন লোক ভোট দেবে? স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন, সবাই ভোট দেবেন এবং দুহাত তুলে আশীর্বাদ করবেন। কিন্তু নতুন নয়, 2021-এও তো এই চ্যালেঞ্জ আমাদের কাছে ছিল, সাংঘাতিক চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ তো মানুষ আমাদের দুহাত তুলে আশীর্বাদ করেছে। এত শিল্পের কথা যখনই আসছে, তাহলে এটাও বলতে হয় যে পশ্চিমবঙ্গের শিল্প কোথায়? না, পশ্চিমবঙ্গে ভারী শিল্পর কথা যদি আমরা বলি, হয়তো ভারী শিল্পতে খুব উল্লেখযোগ্য অবদান আমাদের দাবি করতে আমরা পারছি না, কিন্তু পশ্চিমবঙ্গের ভেতরে একটা বিপ্লব ঘটে গেছে।
ক্ষুদ্র কুটির শিল্প। সারা ভারতবর্ষে একটা অনন্য নজির হয়েছে ক্ষুদ্র এবং কুটির শিল্প, এবং ভারী শিল্পতে যত লোক না কাজ করে তার 4 গুণ বেশি ভাগ মানুষ ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে কি তুমি তেলে ভাজাটাকেও অ্যাড করবে? না না, তেলে ভাজাটা উনি একটা কথা বলেছিলেন, সেটা কিছু খারাপ বলেননি, যে তেলে ভাজার যিনি দোকান করেন এও তো একটা শিল্প, যে সে খাবার বানাচ্ছে, নিজে তৈরি করছে খাবার, এবং সে খাবার পরিবেশন করছে, যা থেকে তার রুটি রুজি জোগাড় হচ্ছে। আমি ক্ষুদ্র কুটির শিল্প বলতে এটাকে যুক্ত করছি না, কিন্তু উনি বলেছিলেন এই অর্থে, কিন্তু সেটাকে ব্যঙ্গ করে বিরোধীরা এটা বলে থাকেন। কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প, যেমন ধরুন যে গ্রামাঞ্চলের কথা যদি আমরা ধরি, গ্রামাঞ্চলে যে হাতের কাজ, কোনো জেলাতে পেতলের কাজ, কোনো জেলাতে বাঁশের কাজ, কোনো জেলাতে রেশম কুটির শিল্পের কাজ, কোনো জেলাতে জরির কাজ, কোনো জেলাতে ছুরি কাঁচির কাজ, মাটির পুতুলের কাজ, কোথাও কোনো বল তৈরির শিল্প, মাথার পরচুল তৈরির শিল্প, এই যে শিল্পের মধ্যে একটা বিপ্লব ঘটে গেছে, এগুলো থেকে তো আমরা বাইরে আমরা রপ্তানি করছি। তো এই যে কুটির শিল্পতে আজকে যত লোক যুক্ত হয়ে গেছে ক্ষুদ্র কুটির শিল্পে, তো তারা তো রুটি রুজির মধ্যেই আছে, এবং তাদেরকে উৎসাহ দানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন স্কিম নিয়েছে, যেটা মিডিয়া ভালো করে প্রকাশ করছে না। যেমন আমাদের এখানে যে পোশাক দেওয়া হতো স্কুলের ছাত্রদের, সেই পোশাকটা আমাদের গুজরাট থেকে কাপড় কিনতে হতো, আমাদের উত্তরপ্রদেশ থেকে কাপড় কিনতে হতো। সেই কাপড়টা এখন আমাদের বোনা হচ্ছে মুর্শিদাবাদে, আমাদের কাপড়টা বোনা হচ্ছে আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায়। তো তাহলে কাপড় বোনার টাকাও এখানে কাজে লাগছে, এবং আমাদের মেটিয়ে বড় যে দর্জিরা সেটা সেলাই করছে, আমাদের মা বোনেরা স্বনির্ভর গোষ্ঠীতে সেটা স্টিচিং করছে, সেটা সেলাই করছে, সেটাকে কাটিং করছে, সেটাকে ফ্রেশ তৈরি করে স্কুলে স্কুলে সাপ্লাই দিচ্ছে। তো এর মধ্যে তো প্রচুর মানুষ যুক্ত হয়ে গেছে। তুমি যেমন সেটা বলছো, তো আরেকটা প্রশ্ন তোমার এর সঙ্গে রিলেটেড হয়ে যায়, তাহলে মানুষ গ্র্যাজুয়েশন পাস করবে, এমএ বিএ পাস করবে কুটির শিল্প করবার জন্য? না না না, তা কেন আমি বলতে যাব? তাহলে এই যারা ছেলেরা পড়াশোনা করছে তারা কি ভুল করছে? না না না, তাদের জন্য তো আজকে এই যে পলিটেকনিক যে কাজ ব্যবস্থা হচ্ছে, এই যে ইনফোসিসের সম্প্রসারণের চেষ্টা হচ্ছে, উইপ্রোকে আনার চেষ্টা হচ্ছে, জিন্দালকে আনার চেষ্টা হচ্ছে, এগুলো তো যারা লেখাপড়া জানা ছেলে মেয়ে আমাদের মধ্যে, তাদেরই জব অপরচুনিটির জন্য। তার মানে আগামী দিন যদি এই সরকার থেকে যায়, তাহলে অবশ্যই শিল্পর দিকে বেশি করে ফোকাস করা। শিল্পর দিকে তারপরেও এই জোটটার কি খুব প্রয়োজন ছিল তোমার কি মনে হয়? না না, জোর তো আমাদের করতেই হবে, কারণ বিজেপি সারা ভারতবর্ষে শক্তিশালী, আমরা পশ্চিমবাংলায় শক্তিশালী। তাহলে যদি আমাকে পশ্চিমবাংলা মডেল হিসেবে ভারতবর্ষকে আমি জানান দিতে চাই, আমার বাংলার ভালো জিনিসগুলো সারা ভারতবর্ষের গরিব মানুষের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে আমাকে তো সর্বভারতীয় স্তরে আমার সংগঠন করতে হবে, আমার প্রচার করতে হবে। স্বাভাবিকভাবে আমার যেখানে শক্তি নেই, যারা আমাদের বন্ধু শক্তি, তাদের সঙ্গে জোট করতে হবে, নাহলে আমি কি করে বিজেপির সঙ্গে কম্পিট করব? আমরা তো বলছি বিকল্প পথ, বিজেপি বলছে রাম, বিজেপি বলছে ধর্ম, বিজেপি বলছে জাতপাত, বিজেপি বলছে হিন্দু মুসলমান। আর আমাকে তাহলে বলতে হবে আমরা গান্ধীর ভারতবর্ষ চাই, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ চাই, আমরা জনগণ মন অধিনায়ক জয় হে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ, হিন্দু মুসলমানের আমরা ঐক্য সম্প্রীতির ভারতবর্ষ চাই, যেটা ভারতীয় সংবিধান তৈরি করেছে এবং যেটা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের প্রাণ দিয়ে অর্জন করেছে ইংরেজদের হাত থেকে। টিভির ওপরে থাকা সাধারণ মানুষের জন্য কি বলবে? না, সাধারণ মানুষদের আমরা এটাই বলবো যে আপনারা শুধু কাজ যেমন দেখবেন, নিশ্চয়ই কাজের ক্ষেত্রে তো আমরা 1 নম্বরে আছি। আমরা ভারতবর্ষে অনেক পুরস্কারও পেয়েছি সর্বভারতীয় স্তরে, আমরা প্রাথমিক শিক্ষায় পুরস্কার পেয়েছি, আমরা ক্ষুদ্র কুটির শিল্পে পুরস্কার পেয়েছি, আমরা ধান চাষে পুরস্কার পেয়েছি, আমরা যে তোমার উৎকর্ষ বাংলা, স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতার বিকাশ, তাতে আমরা ফার্স্ট বয় হয়েছি। আমরা এটাই বলবো যে শুধু আমাদের কাজ না, তার সঙ্গে আমাদের মতাদর্শ,
আমরা চাই যে ভারতবর্ষের অর্জিত যে সেকুলার ভারতবর্ষ, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। গান্ধীজির ভারতবর্ষকে আমাদের রক্ষা করতে হবে এবং রাম রহিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, আমরা সবাই একটা ঐক্যবদ্ধ শক্তিশালী ভারতবর্ষে বসবাস করতে চাই। আমরা দেশকে জাতপাতের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে ভাঙতে চাই না। এর বিরুদ্ধে আমাদের বিজেপির বিরুদ্ধে ভোট